অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ চলছে। মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে 10টি রাজ্যে। এবং আজ সকাল থেকেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ পর্ব কেমন চলছে তার আপডেট এবং নিউজ দেখছিলেন। সবচেয়ে বেশি সন্ত্রাসের খবর, যা বিক্ষিপ্ত সন্ত্রাসের খবর কিন্তু উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। যেমনটা প্রথম 3 দফায় ছিল তেমনটা কিন্তু এবারও চতুর্থ দফায়ও কিন্তু জারি রয়েছে। যদিও দেশের অন্যান্য প্রান্ত থেকে যেখানে যেখানে ভোট হচ্ছে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীরেও কিন্তু আজ ভোট হচ্ছে পশ্চিমবাংলার পাশাপাশি। কিন্তু কোথাও কিন্তু কোনো ধরনের সন্ত্রাসের খবর উঠে আসেনি তেমনভাবে যেমনটা পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছে। কিন্তু এখন আমরা ভোটের নানান দিকে তো খবর রাখছি, কিন্তু এই মুহূর্তে যখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 6:15 বাজে, তখন আমরা দেখলাম যে বিকেল 5টা অবধি ভোট পড়েছে 62.30% গোটা দেশে। তবে ভোট গ্রহণ তখনও চলছে, এখনো চলছে। শেষ হওয়া পর্যন্ত কত শতাংশে গিয়ে সেটা ঠেকে সেটা দেখার বিষয়। কারণ নির্বাচন কমিশনের কাছে কিন্তু এবার ভোট গ্রহণটা করানোটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিভিন্নভাবেই। কারণ ভোটের হার বাড়ানোটাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। প্রথম 3 দফায় ভোট গ্রহণ ভোটের যে হার সেটা কম ছিল, চতুর্থ দফায় সেটা বাড়ে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে একটা মজার বিষয় হচ্ছে যে চতুর্থ দফার ভোটের সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের ভোট। এবং এখানে চতুর্থ দফা ভোটের আগে লাগাতার 50 দিন অবশ্যই জেলে থাকার পর যখন জামিনে মুক্তি হয়ে পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তখন বিরোধী ব্লক অর্থাৎ আইএনডিআই মঞ্চ কতটা উজ্জীবিত হয়েছে সেটা নিয়ে আমাদের আজকের এই একটি বিশেষ টকশো এবং নির্বাচনের নানান দিকে অবশ্যই আমরা চোখ রাখবো টকশো চলাকালীন। আজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমির হোসেন, বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব আমির হোসেন। নমস্কার আমির, স্বাগত আপনাকে আজকের এই টকশোতে। আমির, একদম সোজা সাপটা প্রশ্ন, চতুর্থ দফা ভোট গ্রহণ চলছে, সারাদিন নিশ্চয়ই খবর রাখছেন ভোট গ্রহণের। ভোট গ্রহণ কেমন চলছে, পাশাপাশি বহরমপুর নিয়ে কতটা আশাবাদী? দেখুন, আমি আপনার স্টুডিওতে আসার আগে আমি ভোট পার্সেন্টেজটা দেখছিলাম। আপনি নিজেই বলেছেন আবার যে এখন পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 62.03%। এখনো ভোট চলছে। আজ চতুর্থ দফা যে নির্বাচন চলছে 10টি রাজ্যে 96টি আসনে, সেখানে অন্যান্য দফার তুলনায় আজকে মোটামুটি আমি বলবো যে ভোট পড়ছে, ভালো ভোট পড়ছে। সেই জায়গায় আপনি বললেন যে বহরমপুর নিয়ে আমার মতামতটা আপনি জানতে চাইলেন। বহরমপুরের আমাদের যিনি প্রার্থী মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, উনি আমাদের লোকসভার বিরোধী দল নেতা। ওই জায়গার উনি দীর্ঘদিনের লড়াকু নেতা, সেখানে ওনাকে মানুষ রবিন হুড হিসেবে চিনে। তো আমরা অবশ্যই আমরা আশাবাদী যে এইবারও উনি ওনার যেই জয়ের যেই ওনার যে গাড়ি সেটা থামবে না, সেটা চলবে, উনি আবার সেখান থেকে জয়লাভ করে আসবে। তৃণমূল প্রার্থী সেখানে জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান, এবং উনি বলছেন অবাধে ভোট হচ্ছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। যদিও বিরোধীদের কণ্ঠে কিন্তু রিগিং, ছাপ্পা ভোট বা ভোটদানে বাধা, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার মতো নানান অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। সেটা বিজেপির মুখে শুনতে পাচ্ছি, কংগ্রেস বা বামফ্রন্টের মুখেও শুনতে পাচ্ছি। তো সে জায়গায় কি মনে করেন, সেখানে কতটা চ্যালেঞ্জিং হবে এবারে অধীর রঞ্জন চৌধুরীর জন্য? দেখুন, এটা অস্বীকার করার কিছুই নেই। যখন নির্বাচন হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে, আমরা জানি যারা সরকারে থাকে তারা রেগিং করার চেষ্টা করে এবং মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে সরিয়ে রাখার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে এটা বরাবর হয়ে আসছে। সেক্ষেত্রে আজকের দিনেও সেটা ব্যতিক্রম নয়। তবে অন্যান্য বারের তুলনায় আবার কিন্তু সেরকম কোনো খবর নেই যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যখনই নির্বাচন হয়, সেটা পঞ্চায়েত নির্বাচন বলুন, আপনি মিউনিসিপ্যালিটি নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন কিংবা লোকসভা নির্বাচন বলুন, প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে পশ্চিমবঙ্গে অহরহ। কিন্তু এইবার আমি আপনার স্টুডিওতে আসার আগ পর্যন্ত এমন কোনো খবর পাইনি। মানে তুলনামূলকভাবে আপনি বলছেন এবার নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গে। মানে পশ্চিমবঙ্গের ভোট গ্রহণের যে চিত্র, সেই দিকে তাকালে অবশ্যই এবারের যে ভোট গ্রহণ হচ্ছে তা বিক্ষিপ্ত
বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা এগুলোকে বলা চলে। এখনো প্রাণহানি হয়নি কারোর, তবে রক্ত ঝরছে, আজও রক্ত ঝরেছে। আমরা আজ যে বিশেষ টক শো দর্শক বন্ধুরা, কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল 50 দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন এবং উনি মুক্তি পাওয়ার পরই গতকালকে উনি 10টি গ্যারান্টি ঘোষণা করেছেন দেশের জনগণের জন্য। উল্লেখযোগ্যভাবে উনি বলেছেন যে উনি ইন্ডিয়া মঞ্চের অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের প্রধানদের সঙ্গে বা নেতৃত্বদের সঙ্গে কথা না বলেই এই ধরনের গ্যারান্টি উনি দিচ্ছেন এবং উনি এটা বলেছেন যে উনি এতটুকু আত্মবিশ্বাসী যে যদি ইন্ডিয়া মঞ্চ জয়লাভ করে, বিরোধী মঞ্চ যদি জয়লাভ করে, তাহলে উনি সবার সঙ্গে কথা বলে সবাইকে বুঝিয়ে যে প্রতিশ্রুতিগুলো বা গ্যারান্টিগুলো দেশবাসীর জন্য দিয়েছেন সেগুলো অবশ্যই দেশবাসীকে দেবেন। একটা একটা করে গ্যারান্টির আমরা একটু দেখব কি কি গ্যারান্টি দিয়েছেন। সবচেয়ে বেশি নজরে যেটা এসছে সেটা উনি বলেছেন যে চীন থেকে এলাকা, ভারতবর্ষের এলাকা পুনরুদ্ধার। উনি বলেছেন নেশন ফার্স্ট, এবং চীন থেকে চীন যে এলাকা দখল করে রেখেছে সেই দখলকৃত জায়গাটা পুনরুদ্ধার করবেন এবং সেনাবাহিনীকে উনি ফ্রি হ্যান্ড দেবেন। আমি বলবো এখানে প্রশ্ন হচ্ছে, এখানে দুটো প্রশ্নে তলা আটকে যাচ্ছে। তাহলে কি চীন আমাদের জায়গা দখল করে নিয়েছে? 1, 2, সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে মানে কি? সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া মানে কি যুদ্ধের আহ্বান করছেন উনি? দেখুন, আমি আপনার কাছে একটু সময় নেব আনসারটা দেওয়ার জন্য। 2014 থেকে 2019 এবং 2019 থেকে 2024 সাল দুটো নির্বাচনে আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী, যিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি আমি আপনাকে একটু আটকে নেব আমির। আমাদের কাছে বাইট রয়েছে, চলুন একটু দেখে নিই আমরা আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি বলেছেন ঠিক, তারপর আমরা বিশ্লেষণে আসবো। চলুন একটু শুনে নিই। जो भी कारण रहे नहीं हो पाए, इनमें कई ऐसे काम हैं जिनके बिना कोई भी राष्ट्र शक्तिशाली नहीं बन सकता। मूलभूत काम है, किसी भी राष्ट्र की फाउंडेशन का काम है, नींव रखने का काम है। उसके बिना राष्ट्र आगे नहीं बढ़ सकता। उन कामों को युद्ध स्तर के ऊपर अगले 5 साल के अंदर पूरा किया जाएगा। इसमें वो गारंटियां हैं जो इस देश के लोगों को महंगाई और रोजगार से छुटकारा दिलाएंगी, उनसे उन लोगों को रिलीफ दिलवाएंगी। आजकल देश में मोदी की गारंटी की भी चर्चा चल रही है। मोदी जी की पुरानी गारंटियों के बारे में मैं थोड़ा सा नजर डालना चाहूंगा। जनता तय कर लेगी कि मोदी की गारंटी पे विश्वास करना है कि केजरीवाल की गारंटी पे विश्वास करना है। मोदी जी ने गारंटी दी थी 15 लाख रुपए हर एक के अकाउंट में जमा कराएंगे, वो उन्होंने नहीं कराए। मोदी जी ने गारंटी दी थी हर साल 2 करोड़ रोजगार तैयार किए जाएंगे, वो उन्होंने नहीं किए। मोदी जी ने गारंटी दी थी स्वामीनाथन रिपोर्ट लागू करके उसके हिसाब से किसानों को फसलों के दाम दिए जाएंगे, उन्होंने प्रधानमंत्री बनने के बाद इसको खारिज कर दिया कि मैं नहीं करूंगा। मोदी जी ने गारंटी दी थी कि 2022 तक किसानों की इनकम डबल हो जाएगी, वो नहीं की उन्होंने। मोदी जी ने गारंटी दी थी कि 2022 तक इस देश के हर घर के अंदर 24 घंटे बिजली का इंतजाम किया जाएगा। आज भी देश के कोने कोने तो छोड़िए, देश के कई शहरों के अंदर बिजली के लाले पड़े हुए हैं, बिजली के बड़े बड़े लंबे लंबे पावर कट लगते हैं। मोदी जी ने गारंटी दी थी कि 15 अगस्त 2022 तक साबरमती और बॉम्बे के बीच में बुलेट ट्रेन चालू की जाएगी। अभी तक बुलेट ट्रेन का दूर दूर तक कोई नामो निशान नहीं है। मोदी जी ने गारंटी दी थी 100 स्मार्ट सिटीज बनाई जाएंगी। अब तो शायद ये प्रोजेक्ट ही खत्म हो गया, कोई स्मार्ट सिटीज। इस तरह की ढेरों गारंटी दी थी जो कि
कोई गारंटी पूरी नहीं हुई। इसके पहले जब जब चुनाव आए, केजरीवाल ने गारंटी दी थी दिल्ली में और पंजाब में बिजली मुफ्त करेंगे, हमने बिजली मुफ्त कर दी। हमने गारंटी दी थी बिजली 24 घंटे करेंगे, हमने बिजली 24 घंटे कर दी। हमने गारंटी दी थी शानदार स्कूल बनाएंगे, हमने बच्चों की शिक्षा के लिए शानदार स्कूल बनाए। हमने गारंटी दी थी मोहल्ला क्लिनिक बनाएंगे, हमने जितनी गारंटी दी थी सारी गारंटी पूरी की। तो एक तरफ है मोदी की गारंटी, एक तरफ है केजरीवाल की गारंटी। मोदी की गारंटी का हम देख चुके हैं कि मोदी की गारंटी यकीन करने का लायक नहीं है। और अब तो अगली साल चूंकि मोदी जी रिटायर होंगे, तो उनकी रिटायरमेंट के बाद मोदी की गारंटी कौन पूरी करेगा, इसका भी कोई वो नहीं है। और केजरीवाल की गारंटी, केजरीवाल यही है, कहीं नहीं जा रहा। तो केजरीवाल की गारंटी पूरी करने की गारंटी केजरीवाल लेता है। 10 गारंटी क्या है, मैं एक एक करके बताता हूं। सबसे पहली गारंटी है, देश के अंदर 24 घंटे बिजली का इंतजाम करेंगे। कैसे करेंगे? हमारे देश में 3 लाख मेगावाट बिजली प्रोड्यूस करने की क्षमता है, कैपेसिटी है। চলুন, আপনারা শুনছিলেন কি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, এবং উনি বলছিলেন যে সব গ্যারান্টি বা প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছিলেন, মোদী সরকার দিয়েছিলেন, পালন করেননি সেগুলো। তার জন্য এবং অরবিন্দ কেজরিওয়াল বা আপ যে প্রতিশ্রুতিগুলো দেন, যেগুলো দিল্লিতে দিয়েছেন বা পাঞ্জাবে দিয়েছেন, সেগুলো প্রতিশ্রুতিগুলো উনি রেখেছেন। চলুন এই মুহূর্তে আমরা একটু যদি দেখি একটা একটা করে, আমরা অবশ্যই আমি আপনার কাছে আসব। তার আগে আমরা আরেকটু বিশ্লেষণ একটু করে নেব আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষকের কাছে, এবং তারপর আমরা দেখি আপনার কাছে আসবো এবং আপনাদের মতামত কি সেটা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চেষ্টা করব একজন রাজনৈতিক বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গ থেকে, ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিই এই মুহূর্তে যে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে উনি যে প্রতিশ্রুতি বা গ্যারান্টিগুলো দিয়েছেন, সেই গ্যারান্টিগুলোর কি প্রভাব ফেলতে পারে আমরা জেনে নেব। আমাদের রাজনৈতিক বিশ্লেষজ্ঞ অশোক দাস, উনি জুড়ে গেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে। অশোকবাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ অশোকবাবু, আমরা জানতে চাইছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর গতকালকে যে 10টা গ্যারান্টির কথা বলেছে এবং সে যে গ্যারান্টিগুলো দিচ্ছে অবশ্যই দেশবাসীকে, সেই গ্যারান্টির প্রভাব এবারের এই চতুর্থ দফায় ভোটে, যদিও দিল্লিতে ভোট হচ্ছে না, চতুর্থ দফার ভোটে কেমন পড়লো বলে আপনার মনে হয়, এবং আগামী দিনে পঞ্চম দফা এবং ষষ্ঠ দফায় সেটা কেমন পড়তে পারে? দেখুন, কেজরিওয়াল সাহেব যে কথাই বলুন, তিনি তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে, সেই অভিযোগে কোর্টের বিচার হবে, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তো সেটা চতুর্থ দফার নির্বাচনে কোনো প্রভাবই ফেলেনি। কারণ হচ্ছে কেজরিওয়াল ভারতবর্ষে নেই, সে দিল্লিতে আছে, পাঞ্জাবে আছে, তার শাসন চলছে তার দলে। সেই জন্য পাঞ্জাব এবং দিল্লির যে ব্যবস্থাপনা, তার সঙ্গে পশ্চিমবঙ্গই বলুন, বিহার বলুন, বা অন্য উত্তরপ্রদেশ বলুন, দক্ষিণ ভারত বলুন এবং কাশ্মীর বলুন, তার সঙ্গে কোনো তার সম্পর্ক নেই। সেই জন্য কেজরিওয়ালের এই যেসব কথাবার্তা, এটার কোনো প্রভাব ফেলবে না। ওকে, আপনি বলছেন কেজরিওয়ালের প্রভাব ফেলবে না। এই মুহূর্তে যে দিল্লির যে 7টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে পরবর্তী দফায়, কিন্তু কেজরিওয়াল এই মুহূর্তে চতুর্থ দফার আগে কেজরিওয়াল মুক্তি পাওয়ার পর ইন্ডিয়া মঞ্চ কতটা উজ্জীবিত হবে বলে আপনি মনে করছেন? ইন্ডিয়া মঞ্চ, দেখুন, ইন্ডিয়া মঞ্চ তো এমনি নড়বড়ে হয়ে আছে। ইন্ডিয়া মঞ্চে আমি একটা উদাহরণ, কেরলের যে নির্বাচনে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন তার কমিউনিস্টদের বিরুদ্ধে, কমিউনিস্ট শাসন সেখানে চলছে। সেখানে বেণুগোপাল কংগ্রেসের নেতা, তিনি বলছেন যে কমিউনিস্টরা ভোটই করতে দেয় না। সেখানে রাহুল গান্ধীকে হারাবার জন্য কমিউনিস্টরা প্রাণপণ চেষ্টা করছে যাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে উল্টিয়ে দেওয়া যায়। আবার পশ্চিমবঙ্গে দেখুন, এখানে এই তৃণমূল কংগ্রেসও এই পরোক্ষভাবে হলেও ইন্ডিয়া জোটের সঙ্গে সমস্ত জায়গায়, বোম্বে থেকে আরম্ভ করে পাটনা থেকে আরম্ভ করে, ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে, দিল্লি থেকে আরম্ভ, সব জায়গায় ঘুরেছে। আবার এখানে পশ্চিমবঙ্গে দেখুন, বিরোধী দলের নেতা অধীর চৌধুরী, তার বিরুদ্ধে এখানে ক্যান্ডিডেট, তাদের মধ্যে সংঘাত হচ্ছে। এই যে ব্যবস্থাপনা, তাহলে
এদের ভিতরের জোটই কোথায়? জোটই নাই। একজন আর একজনকে, এখানে কমিউনিস্টরা আবার অধীর চৌধুরীকে সমর্থন দিচ্ছে। তাহলে ইন্ডিয়ার জোটটা কোথায়? ইন্ডিয়ার জোটটাই নাই তো ভারতবর্ষ। এ তো স্বার্থের জোট, যেখানে পারো কিছু করে কম খাও, যদি কিছু সিট পেয়ে যায়, যদি আমরা একটা সরকার করার মতন জায়গায় যাই, তাহলে সারা ভারতবর্ষ আবার 5 বছর লুট করবো। এই তো তাদের পলিসিরা। এই পরিবারবাদী এবং এদের কোনো দেশাত্মবোধ, জাতীয়তাবোধ কতটা আছে সে বিষয়ে তো সন্দেহ আছে। এরা তো শুধু নিজেদের স্বার্থ, পরিবারের স্বার্থ, দলের কিছু নেতা ব্যক্তিদের স্বার্থের দিকে তাকিয়ে আছে, ভারতবর্ষের দিকে তাকিয়ে নাই। ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাপনা, রাহুল গান্ধী তো সেগুলো একেবারে একটা একটা করে বলে দিচ্ছেন যাতে ভারতবর্ষ আবার টুকরো হয়। কারণ কংগ্রেস আর মুসলিম লীগ থেকে 1947 সালে দেশটাকে ভাগ করেছিল, আবারও যাতে ভাগ হয় তার জন্য প্ল্যান প্রোগ্রাম এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেমন করে যাচ্ছেন, রাহুল গান্ধীও ঠিকভাবে দিল্লিতে বসে পরিকল্পনা করে যাচ্ছেন। আর সেই পরিকল্পনার অঙ্গ কেজরিওয়াল আর লালু যাদব, মূল্যায়ন যাদবের ছেলে। এটা আবার নতুন কিছু। অশোকবাবু, আপনি যে কথাগুলো বলছিলেন এবং এই কথাগুলোই যে ধর্মের রাজনীতির কথা বারবার উঠে আসছে, মেরুকরণের কথা উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে চতুর্থ দফায় দক্ষিণ ভারতের সবগুলো আসনের প্রায় বলতে গেলে ভোট গ্রহণ শেষ। এখন শুধু রয়ে গেছে বাকি দেশের বাকি অংশের ভোট। সেখানে প্রথম 3 দফায় আমরা শুনতে পাচ্ছিলাম বা একটা জল্পনা কল্পনা বা একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে ইন্ডিয়া মঞ্চ এগিয়ে এবং শাসক দল পিছিয়ে রয়েছে, যার জন্য নির্বাচন শুরুর হওয়া আগে যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো পাল্টে গিয়ে রাজনীতির কথা না এসে বা সেখানে দেশের কর্মসংস্থানের কথা না এসে, সেখানে বেকারত্বের কথা না এসে, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা না এসে সেখানে চলে এসছে ধর্মের কথা, জাতপাতের কথা। চতুর্থ দফার পর এমন কি কিছু থাকবে বলে মনে হয়? ভারতবর্ষের রাজনীতিতে উত্তর ভারতের বলয়ে এবং দক্ষিণ ভারতে যাত্রা তো আসে। এই যে স্ট্যালিন এবং স্ট্যালিনের ছেলে, সে তো বারবার আজ থেকে নয় 6 মাস থেকে বিবৃতি দিয়েই যাচ্ছে হিন্দুদের যে ধর্ম এটা একটা ডেঙ্গু, ম্যালেরিয়া, এইডস এর মতন একটা সংক্রামক ব্যাধি, একে খতম করে দাও। তাহলে এটা কি জাতপাত নয়? এটা ধর্ম বিদ্বেষ নয়? তারপরে আবার অন্য দিক দিয়ে দেখুন, যে ধরনের তার এই কমিউনিস্টরা খেলে যাচ্ছে, ইন্ডিয়া জোট খেলে যাচ্ছে, তো পরোক্ষভাবে কি বলা যায়? পরোক্ষভাবে বলা যায় বিজেপির সুবিধা তারা করে দিচ্ছে। কিন্তু বিজেপির সমস্যাটা কি? বিজেপি 400 পার করতে যে এমন একটা ওভার কনফিডেন্সের জায়গায় চলে এসছে, তাদের কিন্তু বহু কপালে দুঃখ আছে বলে আমি মনে করি। কারণ হচ্ছে, আপনি বলতে বললেন তাই বললাম, পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। পশ্চিমবঙ্গের আমি একটা জায়গার কথা বলি, এখানে গণতন্ত্র তো নেই। 50 বছর থেকে এখানে গণতন্ত্র নেই, এখানে দলতন্ত্র আছে। সেই সিদ্ধার্থ শঙ্করের সময় থেকে 34 বছর কমিউনিস্ট এবং 12 বছর মমতা ব্যানার্জি। এখানে দলতন্ত্র কায়েম আছে। আর দলতন্ত্র কায়েম থাকার ফলে সরকারি কর্মচারীদের একটা বৃহৎ অংশ, এবং সেটা IAS IPS পর্যন্ত একটা বৃহৎ একটা অংশ, তারা এই দলতন্ত্রের পদ্ধতিতেই এখানে শাসন পদ্ধতি পরিচালনা করে। একমাত্র যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি খোলা না থাকতো, পশ্চিমবঙ্গের মানুষের যে কি দুর্দশা তো বলা যায় না। মনে হয় যে সেই সুরাবুদ্দির 1946-47 সালে সেই দাঙ্গার রাজত্বে পরিণত হতে যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আজকে ভারতবর্ষে না, সেই জায়গায় এই যে ব্যবস্থাপনা, ওভার কনফিডেন্স বিজেপির, এই উদাহরণ একটা দিচ্ছি, বহরমপুর লোকসভা নির্বাচন। বহরমপুর লোকসভা নির্বাচনে সেখানে কংগ্রেস আছে, বিজেপি আছে, তৃণমূল আছে। দেখুন, সেখানে দুজনেই কিন্তু এই কি বলা যায়, অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে পদ্ধতিগুলো আছে, যে আইন কানুনগুলো বিধানগ্রস্ত দেখাচ্ছে। এক একটা কাটাউট সরকারি রাস্তার উপরে, সরকারি একটা খাম্বার উপরে, বহরমপুর শহর থেকে কান্দি শহর পর্যন্ত, এদিকে বেলডাঙ্গা শহর পর্যন্ত আপনারা যদি আসেন জানতে পারবেন, বিস্তীর্ণ মাইলের পর মাইল সেখানে তৃণমূল কংগ্রেস তাদের যে প্রার্থী পাঠান বাবু, তার যে কাটাউট লাগিয়েছে, এক একটা কাটাউট 1000 টাকার উপরে আছে। এবং আমরা আসবো আপনার কাছে, অশোক বাবু, আপনার কাছে আসবো আরেকবার। আমরা চেষ্টা করবো আপনার কাছে আরেকবার আসতে। হ্যাঁ, বলুন। অধীর বাবু কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনের দিন কেউ কনভয় নিয়ে ঘুরতে পারতো, একখানা কি দুখানা গাড়ির বেশি কোনো পারমিশন নেই নির্বাচন কমিশনের কাছে। তিনি বলছেন আমি তো জানি না। কনভয় আটকে দেওয়া হয়েছে। বিজেপির কোনো বলার মতো নির্বাচন বলার মতো একটা নেই। এই যে ওভার কনফিডেন্সের ফলে বিজেপির সামনে দিনে কিন্তু বহু দুর্ভোগ আছে। আচ্ছা, বিজেপির দুর্ভোগ আছে আপনি বলেন, আপনি অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো স্টুডিওতে। আমাদের সামলাতে পারে, এখনো অনেক সময় আছে, সামলাতে পারলে ভালো, না হলে দুর্ভোগ আছে। অসংখ্য ধন্যবাদ অশোক বাবু সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আমাদের সঙ্গে অশোক দাস ছিলেন, রাজনৈতিক বিশেষজ্ঞ, যিনি একদম বিস্তারিতভাবে বলছিলেন আজকের চতুর্থ দফা ভোট
কেজরিওয়ালের বেরিয়ে আসার পর যে গ্যারান্টিগুলো দিচ্ছিলেন, এই মুহূর্তে অবশ্যই আমিরকে আর একটু পরে আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে গেছেন বিজেপির প্রদেশ মুখপাত্র, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন, ভোট প্রচারে রয়েছেন, নবেন্দু ভট্টাচার্য। নবেন্দু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে নবেন্দু, আপনার আওয়াজ এসে পৌঁছচ্ছে না আমাদের কাছে। যদি আপনি শুনতে পান তাহলে জানতে চাইবো, এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গে ভোট প্রচার রয়েছেন, পশ্চিমবঙ্গে আজ চতুর্থ দফা ভোট হচ্ছে। প্রথম 3 দফার মতো আজও কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনার অভিযোগ আমরা শুনছি। কেন্দ্রীয় বাহিনীর মাথা ফেটেছে, রক্ত ঝরেছে। আপনাদের কাছে কি আপডেট রয়েছে? এবং বিজেপির তরফ থেকে অনেকগুলো অভিযোগ করা হয়েছে, আপনি কতটা জানেন? আমি রয়েছি মেদিনীপুরে। মেদিনীপুরের নির্বাচন 25 তারিখে হবে। তো আজকে চতুর্থ দফার নির্বাচন হয়েছে। যতদূর জানি বিভিন্ন জায়গায় আমাদের যে কর্মীর উপর হামলা হয়েছে, এগুলি সবই দেখেছেন আপনারা, মানে মিডিয়াতে এগুলি এসেছে। দিলীপ দার উপর আক্রমণ হয়েছে, ওনার গাড়ির উপর হামলা চালানো হয়েছিল। কারণ হামলার কারণটা হচ্ছে উনি গেছিলেন যে সমস্ত বুথ থেকে আমাদের যে এজেন্টরা ছিলেন, পোলিং এজেন্টরা, তাদের বের করে দেওয়া হচ্ছিল, তাদের ঢোকানোর জন্য আবার গেছেন, তখন রাস্তা আটকে দেওয়া হয়েছিল, হামলা করা হয়েছে। এগুলি হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তবে এগুলি স্বাভাবিক, এই রাজ্যে এগুলি হবে। কারণ তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে তো এগুলি হওয়াই স্বাভাবিক। তবে মানে এগুলির জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত। আক্রমণ হবে, এইগুলিকে করতে হবে এবং আমাদের এই রাজ্যের কার্যকর্তারা সেইভাবে তৈরি। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে আর রাখা যাবে না এবং মানুষ এই অনুযায়ী ভোট দিতে চাইছে। ভোট দিতে যাওয়ার সময় বাধা দিচ্ছে, এটা আগেও দিয়েছে, আজকের দিনেও যেখানে যেখানে হয়েছে দেখা গেছে পরিষ্কার এগুলি সাংবাদিকদের সামনেই বাধা দেওয়া হচ্ছে। দৌড়ে পালাচ্ছে অনেক জায়গায় সাংবাদিকদের দেখে, আবার কিছু কিছু জায়গায় এমনটা হচ্ছে ক্যামেরার সামনেই বাধা দিচ্ছে, সাংবাদিকদের ক্যামেরার সামনেই বাধা দিচ্ছে। এগুলো তো নির্লজ্জ ভাবে। কিন্তু আপনারা কি কোনোভাবে রিপোলিং এর কোন ধরনের আপনারা আশা করছেন এখানে পশ্চিমবঙ্গে, যে ধরনের আপনারা অভিযোগ করছেন? আমরা এখনো, আমার কাছে এই ধরনের খবর নেই এখনো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে সমস্যা হয়েছে নিশ্চয়ই আমাদের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেবেন এবং নিয়ে সিদ্ধান্ত অবশ্যই নেবেন। ওকে নববাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আজ আমরা যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন কংগ্রেস প্রতিনিধি রয়েছেন আমাদের স্টুডিওতে, আমরা আলোচনা করছিলাম অরবিন্দ কেজরিওয়ালের বেরিয়ে আসার পর, জেল থেকে বেরিয়ে আসার পর, জামিনে মুক্তি পাওয়ার পর উনি যে 10টি গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টির প্রভাব কতটা পড়বে। আজ যদিও দিল্লিতে ভোট গ্রহণ হচ্ছে না, দিল্লিতে পরের দফায় 5ম দফায় ভোট গ্রহণ হবে, কিন্তু এই 4র্থ দফায় ভোট গ্রহণে ওনার যে 10টি যে গ্যারান্টি দিয়েছেন তার প্রভাব কতটা পড়বে বলে আপনার মনে হয়? গ্যারান্টিতে ওনার কথা কেউ এখন আর গুরুত্ব দিচ্ছে? জেল থেকে তো জামিনে বেরিয়েছেন, এই গ্যারান্টির কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, মানুষ এগুলি সব বুঝে, সব মানুষ বোঝে এবং সেই সুরা কারবারিদের সঙ্গে ওনার কি সম্পর্ক ছিল সেগুলি মানুষ তো জিজ্ঞাসা করছে, জানছে। হ্যাঁ, সবাই এখন সমস্ত কিছু বিষয় জানে, কোনো কিছু গোপন রাখার বিষয় নেই। ফলে এইগুলি খুব প্রভাব পড়বে বলে মনে হয় না। তবে সবচেয়ে বড় বিষয় হলো কংগ্রেসই এই কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিল এবং গ্রেপ্তারেরও দাবি জানিয়েছিল কংগ্রেস তাদের বিরুদ্ধে আওয়াজ চড়া করেছিল। এখন কংগ্রেসের সঙ্গে তাদের মিত্রতা হয়েছে, এখন পূর্বের কথাগুলি একটু মনে করে নিলে ভালো হয়। মানুষ কিন্তু ভুলেনি, মানুষ জবাব দেবে। আর এই কংগ্রেসের এই বিষয়গুলি, পুরোনো দিনের যে সমস্ত কথাগুলি কেজরিওয়ালের বিরুদ্ধে বলেছেন, আজকে কেরল সরকারের বিরুদ্ধে যে কথাগুলি বলছেন, কেরলের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কথা বলছেন, সেই কথাগুলি আগে কেজরিওয়ালের বিরুদ্ধেও বলেছেন। হ্যাঁ, তো এই গ্যারান্টি কিছু গুরুত্ব, কারণ যে এই ধরনের কার্যকলাপে যুক্ত আছে তাদের কথায় কি কোনো গুরুত্ব আছে বলে তো আমার মনে হয় না। এবং মানুষ তাতে, আমার মনে হয় দিল্লিতে 7টি আসনই
পাবে। অতীত এই মানে এইভাবেই হয়েছে। আমাদের লোকসভায় আমরা সবকটি আসন পেয়েছি, দিল্লিতে তাই হবে। আর পাঞ্জাবের ক্ষেত্রটা কিছু আলাদা। পাঞ্জাবে পাঞ্জাবে আপনারা কি আশা করছেন? চলুন, পাঞ্জাবে কি আশা করছেন? হ্যাঁ হবে, কিন্তু মানে এখনই ঠিকভাবে এটা বলা যায় না যে আমরা কতগুলি আসন পাবো, কিন্তু পূর্বের তুলনায় আমাদের ফলাফল ভালো হবে। অসংখ্য ধন্যবাদ নবেন্দু বাবু আপনাকে পশ্চিমবঙ্গ থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্যকে, যিনি পশ্চিমবঙ্গ থেকে জুড়েছিলেন আমাদের সাথে। আমি অনেকটাই ইন্টারাপ্ট করতে গিয়ে আটকে দিলাম আমাদের সঙ্গে আজ যিনি অতিথি রয়েছেন আমির হোসেনকে। আমির, আবার যাব সেই জায়গায়, একই জায়গায়। আপনি অরবিন্দ কেজরিওয়ালকে শুনলেন, রাজনৈতিক বিশেষজ্ঞ যিনি পশ্চিমবঙ্গ থেকে বিশ্লেষণ করলেন। অশোক বাবুকে আপনি শুনলেন, নবেন্দু বাবুকে শুনলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আবার একই প্রশ্নে আসবো যে 10টা গ্যারান্টি উনি দিয়েছেন এবং সেই গ্যারান্টিগুলোর প্রভাব কি পড়বে, এবং তারপর আমরা একে একে আসবো আপনার কাছে। দেখুন, দুজন প্রবক্তার কথা আমি শুনেছি। অশোক দাস, যিনি রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু উনি যখন কথা বলছিলেন প্রথম যখন উনি কথা বলছিলেন, এমন মনে হয়েছিল যে কোনো একটা শাখা থেকে উনি বিলং করেন, এরকম ভাবে কথা বলছিলেন। এবং পরবর্তী সময়ে উনি যখন কথা বলছিলেন মনে হচ্ছিল যে বিজেপি দল থেকে বিতাড়িত পুরনো কর্মী আদি বিজেপি, তাই বলেছে যে বিজেপির কপালে দুর্ভোগ আছে। যাই, ছেড়ে দিলাম ওনার কথা। শেষে নবেন্দু বাবু আমাদের ত্রিপুরা রাজ্যের বিজেপি দলের মুখপাত্র, উনি বলেছেন, ওনার কথাগুলো উনি বলেছেন। দেখুন, আমি আপনাকে এখানে বলতে চাই যে বিজেপি দল আর বিজেপি সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তৎসঙ্গে বিজেপি দলের আইটি সেল থেকে শুরু করে সমস্ত কর্মীরা, তাদের কাছে আপনার বার্তা চলে এসছে যে পরপর যে 3টি দফায় ভোট হয়েছে, প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায়, 3 দফার ভোটের যে ফলাফল, এই ভোটের ফলাফলে তারা মানে অনেক, তাদের যে এক্সপেকটেশন ছিল রেজাল্টের, সেই এক্সপেকটেশন থেকে তারা অনেক 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 দূর পিছিয়ে রয়েছে। সেই জায়গায় আপনি লক্ষ্য করবেন, প্রথম দফায়, দ্বিতীয় দফা, তৃতীয় দফার ভোটের পর বর্তমানে বিজেপি দলের যিনি স্টার প্রচারক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি ওনার মেইন যে নির্বাচনী যে মেইন ইস্যুগুলো, সেগুলো থেকে সরে জাস্ট পোলারাইজেশনের উপর উনি ফোকাস করে আছেন। ঠিক আছে, এই জায়গায় আমি এতটুকু বলবো বিজেপি দলের মুখপাত্র নবেন্দু বাবুকে, যে হতাশায় অনেক কিছু বলা যায়, ওনার কণ্ঠে যা আমরা শুনেছি এবং ওনার এক্সপ্রেশনে যা দেখেছি, সেখানে হতাশা বড় একটা চেহারা নিয়ে উনি কথাগুলো খুব কষ্টে বলেছেন। তাই ওনার প্রতি সহানুভূতি রেখেই বলছি যে এইবার ওনারা ফিরছেন না, দিল্লিতে বিজেপি সরকার আর ফিরছে না, ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকারটা হবে, এটা। আর আপনার যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল, এটা কি আমির বাবু, উনি হতাশা, আপনি ওনার কণ্ঠে হতাশা বলছেন, এটা কি আপনার কণ্ঠে আবার অতিরিক্ত আত্মবিশ্বাস না তো? না, আত্মবিশ্বাস না তো। আচ্ছা, দেখুন, ভারতবর্ষের মানুষকে বিজেপি দল বর্তমানে ভারতবর্ষের মানুষকে, না, চতুর্থ দফা এখনো শেষ চলছে তো, বিজেপি দল ধরে নিয়েছে যে ভারতবর্ষের মানুষের রাজনৈতিক ভাবে যে বিশ্লেষণ করার ক্ষমতা হয়তো এটা লুপ পেয়ে গেছে। তাই তারা ভাবছে জনগণের কোনো ইস্যু ছাড়াই যদি রাজনীতির ময়দানে আসা যায়, আমরা জনগণের ইস্যু ছাড়াই আমরা জিতে যাব, এমনটা না। কিন্তু প্রথম 5 বছর, আমি বলছিলাম প্রথমেই, মাঝখানে ইন্টারাপ্ট হয়ে গেলাম, 14 থেকে 19 বিজেপি দলের কাছে ইস্যু ছিল তো, বেকার সমস্যা দূরীকরণে, দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাসকরণে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে, আপনি সমস্ত কিছু ক্ষেত্রে নরেন্দ্র মোদী সাহেব যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হলেন, গোটা দেশ ঘুরে উনি প্রচার করেছিলেন কিভাবে উনি জানেন টাকার মূল্য কিভাবে ডলারের তুলনায় কমে, এটা উনি জানেন। উনি বলেছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধিটা উনি কমিয়ে দেবেন, বেকারদের কথা বলেছেন, বিকাশের কথা বলেছেন, মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে, ক্ষমতায় এনেছে। ঠিক 19-এর প্রাক মুহূর্তে উনি দেশপ্রেম জাগিয়ে ক্ষমতায় এসছেন। আমরা দেখেছি পুলওয়ামার মতো ঘটনা। 2024 সালে তাদের কাছে ইস্যুটা কি? কোনো ইস্যু নেই তো, কোনো ইস্যু নেই। যেখানে আপনি বলছিলেন যে কেজরিওয়াল 10টি গ্যারান্টির মধ্যে একটা গ্যারান্টির মধ্যে বলেছে যে চীনের থেকে জায়গা উনি ফিরিয়ে আনবেন। কেজরিওয়াল আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের উনি অংশীদার, ঠিক আছে। সেই জায়গায় 3 দফার নির্বাচনের পর উনি যখন জেল থেকে বেরিয়ে আসলেন, মহামান্য সুপ্রিম কোর্ট ওনাকে জামিন দিলেন, ইন্টারিম জামিন দিলেন, সেখান থেকে বেরিয়ে এসে উনি
ওনার 10টা দাবি উনি ঘোষণা করেছেন। সেখানে যেটা মুখ্য আমার নজরে বলছে চীনের থেকে জায়গা ফিরিয়ে আনবেন। এটা কেন বলছেন? আপনি বলছেন তাহলে কি চীন আমাদের জায়গা দখল করে নিয়েছে? অবশ্যই নিয়েছে। আপনি ডুকালাম দেখুন, চীন দখল করে বসে আছে। আপনি গলওয়ান 2020 সালে যে গলওয়ানকে কেন্দ্র করে চীনের সৈনিকরা আমার দেশের সীমানার মধ্যে ঢুকে 20 জন সেনাবাহিনীকে সেখানে শহীদ করে দিয়েছিল, এটা অস্বীকার করা যাবে? টিভি ক্যামেরার সামনে আমরা অস্বীকার করতে পারবো? 20 জন সেনাবাহিনীকে আমরা ভেবেছিলাম কি তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যদি দেশের একটা সৈনিকের মাথা কাটা পড়ে তাহলে তার বিনিময়ে আমরা 10টা মাথা নিয়ে আসব। আমরা ভেবেছিলাম নরেন্দ্র মোদী সাহেব এটা করবেন। পরবর্তী সময় আমরা কি দেখলাম যে উনি টিকটকের আড়ালে লুকিয়ে গেলেন। শেষে এসে বললেন যে চীনকে উচিত শিক্ষা দেব। শিক্ষাটা কি? আমরা ভারতবর্ষ থেকে টিকটক বন্ধ করে দেব। আপনি বলুন, যে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন একটা সৈনিকের মাথা কাটা গেলে 10টা মাথা আনা হবে, সেই প্রধানমন্ত্রী যখন গলওয়ানের মধ্যে আমাদের 20 জন সেনাবাহিনীকে চীনের সৈনিকরা মেরে দিল, শহীদ করে দিল, উনি বলছেন আমি টিকটক বন্ধ করে দেব। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম উনি আবার চীনের রাষ্ট্রপতির সঙ্গে ওই গুজরাটের সবরমতী নদীর মধ্যে উনি ঢুলনা ডুলছেন। সেই বিষয়ে যাচ্ছি না। আপনি আরেকটা লক্ষ্য করুন, গলওয়ান, ডুকলাম আর বর্তমানে ভারতবর্ষের বিখ্যাত সায়েন্টিস্ট সুনাম ওয়াংচুক লাদাখের মধ্যে 21 দিন আমরণ অনশন করেছেন। কেন করেছেন? কিসের জন্য করেছেন? ওনার একটা দাবি, একটাই প্রার্থনা কাতর মিনতি ছিল প্রধানমন্ত্রীর কাছে যে চীন নানাভাবে আমাদের লাদাখ ভূমি দখল করে নিচ্ছে, লাদাখ ভূমি দখল করে নিচ্ছে, আমাদের সেনাবাহিনীকে ওরা বিভিন্নভাবে বিতাড়িত করে প্রতারিত করে সেখানে শহীদ করার চেষ্টা করছে। আপনি ভারতবর্ষের কোনো একটা ন্যাশনাল মিডিয়ার মধ্যে একটা প্রশ্ন করা হলো না নরেন্দ্র মোদীকে, কিংবা নরেন্দ্র মোদী উত্তর দেওয়ার পর্যন্ত উনি মনে করলেন না যে চীন আমাদের দেশের জমি দখল করে নিচ্ছে বলেই ডুকালাম হচ্ছে, দখল করে নিচ্ছে বলেই গলওয়ান হচ্ছে, দখল করে নিচ্ছে বলেই লাদাখের মতো জায়গার মধ্যে সেখানে সুনাম ওয়াংচুকের মতো একজন সমাজসেবী, একজন সায়েন্টিস্ট, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, উনার মতো ব্যক্তি আমরণ অনশন করে গোটা পৃথিবীর সামনে বার্তা দিচ্ছে যে চীনের এই আগ্রাসন নীতির বিরুদ্ধে আমার দেশের প্রধানমন্ত্রী কিছু বলুক। কি বলেছেন? কিছুই বলেননি, এখন পর্যন্ত মুখ খুলেননি। যে মাত্র চীনের কথা আসে আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ হয়ে যায়। চীনের বিরুদ্ধে কথা না বলার শপথ নিয়ে উনি বর্তমানে ভোটের ময়দানে নেমেছেন। আর যেখানে উনি বলেছিলেন দেশের জন্য দেশ নিয়ে ঝুঁকনে দুঙ্গা, উনি তো বলেছিলেন আজকে সেই দেশের বিশেষ করে নিচ্ছে সেই দেশের ভূমি দখল করে নিচ্ছে, উনি কথা বলছেন না। তাই এই যে অরবিন্দ কেজরিওয়াল যে বললেন যে চীন থেকে জমি ফিরিয়ে আনবেন, এটা উনি কেন বললেন? আমার জায়গা আমি ফিরিয়ে আনবো, আমার দেশের ভূখণ্ড আমি ফিরিয়ে আনবো। এবার আনতে গেলে কি করতে হবে? দেখুন ভারতবর্ষের যেটা আপনি বললেন যে আর্মিকে ফ্রি হ্যান্ড দেওয়া মানে কি? এইটাই আসছিলাম যে আপনি কি বলছেন যে আর্মিকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে কি যুদ্ধের দিকে ধাবিত হবে? দেখুন আমাদের দেশ বর্তমানে যে বিশ্বের মধ্যে যতগুলো সেনাবাহিনী আছে তার মধ্যে আমরা তৃতীয় শক্তির দিক থেকে, ঠিক আছে? আমি বিশ্বাস করি আমার দেশের আর্মি, আমার দেশের বর্ডার সিকিউরিটিদের হাতে সেই ক্ষমতা আছে, যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে এই পৃথিবীর কোনো রাষ্ট্রের সেই ক্ষমতা নেই যে আমার রাষ্ট্রের ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবে। এবং যদি আর্মিকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, যতগুলো জায়গা আমরা ভাষণে শুনবেন পিওকে, কিন্তু সিওকে এর কথা বললে মুখ চুপ হয়ে যায়। পিওকে হোক সিওকে হোক, আমাদের রাষ্ট্রের আর্মিদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, আমরা আমাদের থেকে যে ভূখণ্ডগুলো দখল করে নিয়েছে চীন, আপনি বলুন পাকিস্তানও যেটা দখল করে রেখেছে পিওকে নামে, সমস্ত কিছু আমরা ফিরিয়ে আনতে পারবো। আমাদের আর্মিদের, আমাদের দেশের সেনাবাহিনীদের সেই ক্ষমতা আছে। শুধুমাত্র ফ্রি হ্যান্ড দেওয়া হয়নি বলেই এরকম হচ্ছে। বাবু, এই যে যুদ্ধের ব্যাপারটা, একটা যে কোনো দেশের, দুটো দেশের মধ্যে যুদ্ধের ব্যাপারটা কি শুধুই রাজনৈতিক পালাবর্ধনের উপর নির্ভর করে নাকি সেটা একটা ইন্টারন্যাশনাল একটা পলিটিক্সের মধ্যেও পড়ে? দেখুন মানে চাইলে কি আমি যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারি নাকি? আপনার কথাটা আমি একদম জবাব দিচ্ছি। দেখুন আমার জায়গা আমি রক্ষা করব, আমার জায়গা, আমার দেশের ভূখণ্ড যতটুকু সীমানা সেটা আমি রক্ষা করব। আমি অন্যের জায়গা দখল করার কথা বলছি না তো। আমি বলেছি আমার দেশের যে সীমানাটা ঢুকালাম, আমি বারবার বলছি গলওয়ান, আমি বারবার বলছি লাদাখের মতো জায়গার মধ্যে যেগুলো দখল করে বসে আছে তারা, আপনারা সেগুলো বলছেন, আমরা বলছি ফিরিয়ে আনবো। আমরা যুদ্ধ কেন করব? এবং কেউ যদি আমার বাড়ির জায়গা দখল করে আসে, আমি বলবো না তুমি সেখান থেকে চলে যাও, আমাকে দাও।
আমরা কি আপনি বলুন আমরা কি এতটাই দুর্বল যে আমার দেশের ভূখণ্ড দখল করে নেবে? ভারতবর্ষ কোনোভাবেই দুর্বল নয়, সেটা তো অবশ্যই আমরা মানতে পারবো না। এটার প্রমাণ দেওয়া হবে। ঠিক, আমি আসবো আপনার কাছে, আপনি সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আসবো, কিন্তু এই মুহূর্তে আমরা আরেকবার একটু চোখ রাখবো পশ্চিমবঙ্গের দিকে। বীরভূমের ভোট গ্রহণ কেমন চলছে সেদিকে আমরা নজর রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছেন। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সুপ্রীতি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু চোখ রাখি, বীরভূমে ভোট গ্রহণ কেমন হয়েছে বা হচ্ছে এবং কোন ধরনের খবর উঠে আসছে কিনা? হ্যালো সুপ্রীতি, তুমি শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখো, আমরা সকাল থেকে নজর রেখেছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের ৮ আসনে ভোট চলছে, আর সেই জায়গাতে দাঁড়িয়ে বীরভূম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বীরভূমের 2টি লোকসভা রয়েছে, এবং প্রত্যেক বছরই আমরা যদি বলি যে দেখেছি বীরভূমের যে ভোট, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত ভোট হোক, সর্বোচ্চ একটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু থাকতো। কিন্তু নির্বাচনী ইতিহাসে এবারের আমরা যে ভোট দেখলাম, সেই ভোট কিন্তু কার্যত পক্ষে শুনশান ভাবে সম্পন্ন হলো। সন্ধ্যে পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলহীন বীরভূমে এবার কিন্তু ভোট। আর এবারের যে বীরভূমের ভোট, সেই ভোটে তৃণমূলের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন একেবারে বলা যায় ভোটের কান্ডারি হিসেবে কাজল শেখ। তাকে দেখা গেছে সকাল থেকে তৃণমূলের ম্যানেজার হিসেবেও কেউ কেউ তাকে উল্লেখ করেছেন, এবং তিনি বিভিন্ন জায়গাতে দাবি করেছেন। শোনা গেছে যে এবারের যে ভোট, সেই ভোট হিংসা শূন্যভাবে হয়েছে বীরভূমের মাটিতে। এবং তার সঙ্গে এই যে ভোট, এই যে আমরা যে ছবি দেখলাম, এই ছবি যাতে প্রত্যেকবার দেখে পশ্চিমবঙ্গবাসী, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখেই এক প্রকার বলা যায় যে বীরভূমের মাটিতে ভোট করার জন্য তৃণমূল নাকি উদ্যোগী রয়েছে, সেই কথাই কিন্তু বলতে শোনা গেছে। আমি কার্যত পক্ষে আমরা সকাল থেকে বুথ কেন্দ্রগুলিতেও যে ছবি পেয়েছি, তাতে দু একটা সামান্য কিছু ইভিএম গোলযোগ থেকে শুরু করে টুকটাক ঘটনা থাকলেও বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠে আসলেও ভোটের উপর যদি বলি, সেরকম কিন্তু কোনো সন্ত্রাসের ছবি লক্ষ্য করা যায়নি এবারের বীরভূমের ভোটকে ঘিরে। অন্যদিকে বলা যায় যে বীরভূমের ভোটের ডিউটি করতে গিয়ে এক জওয়ানের মৃত্যু, আর এই জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করেও কিন্তু কিছুটা পক্ষে একটা শোরগোল পড়েছিল। কারণ প্রথম বছর ভোটে আমরা দেখেছিলাম এই বীরভূমেই কিন্তু এক প্রকার বলা যায় যে এক জওয়ানের মৃত্যু হয়েছিল। এবারের যে ঘটনা ঘটলো, বিহার থেকে বাংলাতে গিয়েছিলেন ডিউটি করতে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চতুর্থ দফার ভোটের দিন তিনি মুরারোয় ছিলেন ডিউটিতে। সেই জায়গায় তিনি আচমকায় হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি মারা যান বলে আমরা খবর পাচ্ছি এখনো পর্যন্ত বীরভূম সূত্রে। কিন্তু মোটের উপর যদি বলি, আক্ষরিক অর্থে আজকে সারাদিন যে ছবি ধরা পড়লো, তাতে করে কিন্তু ভোট শুনশান ভাবেই সম্পন্ন হয়েছে। অন্যান্য যে কেন্দ্রগুলি রয়েছে, বিশেষ করে অন্যান্য যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে, সেখান থেকে কিছু অভিযোগ থাকলেও বীরভূমের যে বুথগুলো রয়েছে, সেটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একটা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে যদি বলা হয়, তাহলে কিন্তু বীরভূম অন্যতম। যে বীরভূমে এখন অনুব্রত মণ্ডল তিনি জেলে রয়েছেন বর্তমানে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকটাই শুনশান বলা যায় বীরভূমের পরিস্থিতি, বীরভূমের মানচিত্র যে আমরা দেখতে পাচ্ছি। তাতে করে যে বুথগুলো রয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ার খবরই কিন্তু উঠে এসেছে। জিতেন্দা, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, একদম টোটাল আপডেট দেওয়ার জন্য বীরভূমকে নিয়ে আমাদের, এবং অবশ্যই পশ্চিমবঙ্গের অন্যান্য আসন সঙ্গে নিয়ে। ধন্যবাদ সুপ্রীতি। দর্শক বন্ধুরা, বীরভূম থেকে আমাদের বীরভূমের আপডেট অবশ্যই আমাদের প্রতিনিধি সুপ্রীতির কণ্ঠে আপনারা শুনলেন না। এবং বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অন্যান্য যে আসনগুলো ভোট হচ্ছে, সেখানে যে একটা উত্তেজনার পরিবেশ রয়েছে, এবং সেখানে বিক্ষিপ্ত ঘটনা, সংঘর্ষ এবং বিরোধীদের মুখে ভোট প্রহসন, ছাপ্পা ভোট, রিগিং এর যে অভিযোগ শোনা যাচ্ছে, সেই অর্থে বীরভূমে কিন্তু তেমন কিছু নেই, এবং মোটামুটি শান্তিপূর্ণভাবে বীরভূম থেকে খবর উঠে আসছে ভোট গ্রহণের। আমরা কথা বলছিলাম অরবিন্দ কেজরিওয়াল 50 দিন জেলে থাকার পর বেরিয়ে এসে চতুর্থ দফা ভোটের আগে উনি জামিনে মুক্তি পেয়েছেন, এবং মুক্তি পেয়ে এসেই উনি 10টি গ্যারান্টি দেশবাসীর জন্য দিয়েছেন। এবং বলা হচ্ছে যে যে যার জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস এবং বামপন্থী দলগুলো সহ সবাই কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে দেশবাসীর কাছে প্রতিশ্রুতি রেখেছেন, গ্যারান্টি রেখেছেন। কংগ্রেসও 5টি ন্যায় গ্যারান্টি রেখেছেন, সেই জায়গায় বাড়তি আবার কেজরিওয়ালের 10টি গ্যারান্টি। এবং সেই 10টি গ্যারান্টি কতটা প্রভাবিত করবে ভোটারদের, পাশাপাশি 10টি গ্যারান্টি
সত্যি কি রাখা সম্ভব হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। কংগ্রেস প্রতিনিধি আমির হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আমির, এই যে ফ্রি বিজের কথা বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বা আপের যে গ্যারান্টির মধ্যে, সেখানে ফ্রি বিদ্যুৎ, ফ্রি শিক্ষা, ফ্রি স্বাস্থ্য, এই ধরনের ফ্রি বিজ। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের এই যে সংসদীয় রাজনীতি কি তাহলে বা ভোট গ্রহণ পর্ব কি ফ্রি বিজের উপর নির্ভরশীল হয়ে গেল? কেন কংগ্রেস গ্যারান্টি দিচ্ছে, বিজেপি গ্যারান্টি দিচ্ছে, এখন অরবিন্দ কেজরিওয়াল এবং আপও গ্যারান্টি দিচ্ছে, সবাই এখন আর প্রতিশ্রুতি দিচ্ছে না, ইস্তেহার বেরোচ্ছে না, আমরা চেষ্টা করব কেউ বলছে না, ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছে। এটা কি তাহলে ভারতবর্ষের রাজনীতি কি তাহলে গ্যারান্টির উপর চলবে? দেখুন, ফ্রি বিজ যেটা আপনি বললেন, বিরোধী দল সেটা কংগ্রেস হোক বা ইন্ডিয়া অ্যালায়েন্স হোক, আমরা যখন দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা প্ল্যান করি এবং সেগুলো যখন মানুষের কাছে পৌঁছায়, মানুষ যখন সেগুলোকে গ্রহণ করে, তখনই কিন্তু বিজেপির তরফ থেকে একটা আওয়াজ তুলে, প্রধানমন্ত্রী বলেছেন সেই কথাগুলো যে ফ্রি বিজ। তাহলে দেশটা কি এই ফ্রি বিজের দিকে যাবে, এগিয়ে যাবে? সেই জায়গায় আমি আপনাকে বলতে চাই যে বিজেপি দল, তারা আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি যদি ভুল না করি, ওনার বর্তমান বয়স 74 বয়সে উনি বলছেন, 74 বছরের বয়সে বলছেন যে 70 বছরের যে মা বাবারা আছেন, আমি তাদেরকে 7 লক্ষ টাকা করে চিকিৎসা বাবদ ফ্রিতে করব, উনি বলছেন। সেম কথা যখন আমরা বলি, যে প্রধানমন্ত্রী যদি 5 লক্ষ টাকার কথা বলছে, আমরা বলছি আমরা 25 লক্ষ টাকা করে দেব, আমাদেরটা ফ্রিবিজ হয়ে যায়, তাদেরগুলো প্রতিশ্রুতি হয়ে যায়। সেই জায়গায় আমি বলবো যে দেশের মানুষের, না, শাসক দল তো গ্যারান্টি বলছে, মোদি কি গ্যারান্টি বলছে, এখন বিজেপির গ্যারান্টি, ওরা তো গ্যারান্টি করছে। আমি বলবো দেশের মানুষের সেবা করার জন্য আমাদের যে 5টি ন্যায় এবং আমাদের যে গ্যারান্টিগুলি, আমরা পূর্ব গ্যারান্টি দিয়েছিলাম রেগার মতো প্রকল্প আনার, আমরা গ্যারান্টি দিয়েছিলাম রাইট টু এডুকেশন আনার, আমরা গ্যারান্টি দিয়েছিলাম আপনার আরটিআই আনার, আমরা গ্যারান্টি দিয়েছিলাম ভূমি সংরক্ষণ আইনের, আমরা করেছি। আচ্ছা, আমরা এইবারও যে গ্যারান্টিগুলো দিচ্ছি, প্রতিশ্রুতি নয়। গ্যারান্টি কেন বলা হচ্ছে? গ্যারান্টি শব্দটা কিন্তু আপনি পজিটিভ ওয়েতে দেখুন। গ্যারান্টি কেন বলছি? যা বলেছি সেগুলো আমরা করব, এটাই হচ্ছে গ্যারান্টি। আমরা এগুলো করব। অন্যদিকে যদি আপনি বিজেপিটা দেখুন, আমরা বিজেপি দেখেছি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় আছে, বিজেপিকে স্টাডি করার সুযোগ পেয়েছে দেশের মানুষ। আপনি যদি বিজেপির কাজগুলো, মানে জনহিতে কাজগুলোকে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি স্টাডি করেন, আপনি কি পাবেন? দেশের মানুষ কি পাচ্ছে? কিছুই তো না। পূর্বে যা প্রতিশ্রুতি দিয়েছে, সেটা 14 হোক কিংবা 24 হোক, সমস্ত প্রতিশ্রুতি যখন জলাঞ্জলি হয়ে গেছে, একটাও পূরণ হয়নি, তখন দেশের প্রধানমন্ত্রী আবার বলছে আমি গ্যারান্টি নিয়ে এসেছি। গ্যারান্টি নিয়ে আপনার টিভি শোতে একবার টক শো করেছিলাম, বিজেপির বন্ধু আমার পাশে ছিল, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলুন মোদির গ্যারান্টিগুলো কি, উনি বলতে পারেননি। মোদির গ্যারান্টিতে কিছুই নেই, দেশের যুবকদের জন্য কিছু নেই, দেশের নিরাপত্তার জন্য কিছু নেই, এই দেশের পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষের জন্য কিছু নেই, আদার ব্যাকওয়ার্ড কাস্টের মানুষের জন্য কিছু নেই, শিডিউল কাস্টের জন্য কিছু নেই। ওভারঅল দেশের জনহিতে কোন পরিকল্পনায় উনি এগিয়ে যাচ্ছেন বা 10 বছর উনি কি করেছেন, কোনো কিছুর হিসাব নেই, ভবিষ্যতের পরিকল্পনা নেই। উনি বলছেন মোদিকে গ্যারান্টি। গ্যারান্টি কি? কিছুই নেই, এটাই গ্যারান্টি। মোদি নিজে বলছে যে মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টি মানে মানুষের জন্য 10 বছর আপনি কি করেছেন, গ্যারান্টি নেই। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমাদের পূর্বের ইতিহাসগুলো আমরা মানুষের সামনে তুলে ধরেছি, আমরা এগুলো করেছিলাম, আবার যদি সুযোগ পাই আমরা করব। সেখানে আমরা কি করব বলেছি, 2 মিনিট সময় দেন। সেখানে আমরা কি বলবো করেছি, যুবকদের জন্য আমরা নিয়ে এসেছি। আমরা বলেছি যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অধীনে এখন পর্যন্ত 30 লক্ষ শূন্যপদ পড়ে আছে। সেই জায়গায় আমার মানে রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স কথা দিয়েছে, যদি ক্ষমতায় এইবার প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে আগামী অগাস্ট মাসের 15ই অগাস্টের আগে এই 30 লক্ষ শূন্যপদ পূরণ করার যে প্রসেস, সেটা শুরু করবে এবং দেয়া হবে। আমরা আরো বলেছি যে সমস্ত বেকাররা পড়াশোনা করার পর সুযোগ পায় না, তাদেরকে আমরা বলেছি এককালীন 1 লক্ষ টাকা করে দিয়ে, তাদেরকে একটা ভাতার মতো দিয়ে, তাদেরকে যেন আমরা তাদের মেধাটাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে পারি, সেটা আমরা করব। আমরা আর কি গ্যারান্টি দিচ্ছি, আমরা বলেছি মায়েদের, যে সমস্ত গরিব পরিবারের মধ্যে বৃদ্ধ মায়েরা আছেন, পরিবার চালাতে কষ্ট হয়, আমরা বলেছি তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে দেব। আমরা বলেছি গ্যারান্টি দেবে, কিন্তু আমরা দেব। আমরা আর কি বলেছি,
আমাদের ন্যায় আমি আপনার সময় আমি জানি আমাদের যে ন্যায়, আমাদের যে গ্যারান্টি আপনি লিখে রাখুন আজকের ডেটে, কংগ্রেস যখন দিল্লিতে ক্ষমতায় আসবে বা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া অ্যালায়েন্স যদি ক্ষমতায় আসে, এটা রাহুল গান্ধীর গ্যারান্টি, এটা কংগ্রেসের গ্যারান্টি, এটা ইন্ডিয়া অ্যালায়েন্সের গ্যারান্টি, এটা আমরা করব। ওকে, আপনারা বলছেন গ্যারান্টি পূরণ হবে, তবে বিজেপি বলছে বিকশিত ভারতের গ্যারান্টি, 1947 সালের মধ্যে দেশ বিকশিত হবে এবং সেটারই গ্যারান্টি আপনি বললেন। মোদীর গ্যারান্টির মধ্যে কি রয়েছে? এবং দেশবাসীকে বলা হচ্ছে যে 1947 সালের মধ্যে দেশ বিকশিত হবে এবং প্রত্যেকটা ধাপে ধাপে এগিয়ে যাবে। এবং আপনারা বলছেন ইতিহাসের কথা, আপনারা বলছেন এমজিএন রেগার কথা, আপনারা বলছেন বিভিন্ন যে রাইট টু এডুকেশনের কথা, আরটিআই বলেছি, এই ধরনের কথা যেগুলো আপনারা অলরেডি দেশের জন্য করেছেন। এখন কথা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালও মাঝখানে এসে গ্যারান্টি দিলেন, অগ্নিবীর উনি আটকে দেবেন বলেছেন, উনি তুলে দেবেন অগ্নিবীর, এবং সেটা কতটুকু ভালো হবে দেশের জন্য বলে মনে করেন আপনারা? দেখুন, অগ্নিবীর আমাদের এই গ্যারান্টির ন্যায়পত্রের মধ্যে আছে। আপনি যখন যমুনা এটা দেখবেন, হ্যাঁ, আপনি যখন দেখবেন সেখানে বলা আছে, রাহুল গান্ধী বলেছেন যে অগ্নিবীর মানে কি? অগ্নিবীর মানে হচ্ছে 4 বছরের জন্য চাকরি, তারপর রিটায়ারমেন্ট, ঠিক আছে, তারপর রিটায়ারমেন্ট চলে যাও। অর্থাৎ একটা ছেলে যার বয়স মাত্র 18 বছর, সে চাকরি করবে 4 বছর, 22 বছরের মধ্যে সে রিটায়ার হয়ে যাবে। এই স্কিম নিয়ে এসছে বিজেপি দল। আমরা কি বলছি? আমরা বলছি না, একটা ছেলে দেশ সেবা করার জন্য নিজের প্রাণকে বাজি রেখে সে সেনাবাহিনীতে নিজেকে অন্তর্ভুক্ত করবে, সেই জায়গায় মাত্র 4 বছরের মধ্যে ছেলেটাকে বেকার করে দেওয়া হবে? আমরা অগ্নিবীরের যে প্রকল্পের যে তাদের যে চাকরির সীমানাটা, এটার আমরা বিরোধিতা করছি। আমরা বলছি না, আগেকার চাকরিগুলোর মতোই, যেখানে 20 বছর 24 বছর ছিল, ওই রকম করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ভাষণে বলেন যে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি যুবশক্তি, যে দেশের মধ্যে 68% ঊর্ধ্বে যুবশক্তি, যুব ভোটার, আর সেই জায়গায় আমাদের দেশ চালাচ্ছেন 74 এইজের আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি 10 বছর প্রধানমন্ত্রী থাকার পরেও উনি দেশের মানুষকে বলছেন और एक मौका दीजिए मुझे, আরেকটা সুযোগ দেন আমাকে। সেই জায়গায় এই দেশের প্রধানমন্ত্রী আবার বলছে এই যে 18 বছর বয়সে ছেলেটা অগ্নিবীরের চাকরিটা পেল, বন্দুক হাতে নিয়ে বর্ডারে দাঁড়িয়ে থাকে, ভারত মায়ের সেবা করবে, বিদেশি শক্তির কাছ থেকে আমার দেশকে রক্ষা করবে। উনি বলছেন যে তুমি 4 বছর চাকরি করার পর বাড়িতে চলে যাও, তোমার রিটায়ারমেন্ট। আপনারা বলছেন অগ্নিবীরের সময় আপনারা বৃদ্ধি করবেন, এবং অরবিন্দ কেজরিওয়াল বলছে অগ্নিবীর তুলে দেবে। অগ্নিবীর তুলে দেবার মানে কি? আমি তো বারবার বলছি এই প্রকল্প বাদ। আমরা বলছি এই যে অগ্নিবীরের আগে আমাদের দেশের সেনাবাহিনীতে, আর্মিতে, আগে পুরনো প্রকল্প যেভাবে সেনাবাহিনী রিক্রুট হতো সেভাবেই করব, সম্পূর্ণ চাকরি করবে। ওকে, আমাদের সময় ফুরিয়ে গেছে আজ। নাহলে আমির, আপনার সঙ্গে আরো অনেকটা আলোচনা অবশ্যই করা যেত, তবে আগামী দিনে অবশ্যই আলোচনা হবে। নির্বাচন রয়েছে 1 জুন অবধি, বিভিন্ন দফায়, আরো 3টে দফায় ভোট কিন্তু রয়েছে, আর 4র্থ দফা ভোট চলছে, এখনো শেষ হয়নি। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক কিংবা অরবিন্দ কেজরিওয়ালের আপ হোক, তৃণমূল কংগ্রেস হোক কিংবা বামফ্রন্ট হোক, দেশবাসীর জন্য কিন্তু প্রতিশ্রুতি, গ্যারান্টি সবাই কিন্তু এবার ঢালাও হারে দিয়েছেন। কে ক্ষমতায় আসে, কে কতটুকু তাদের প্রতিশ্রুতি বা গ্যারান্টি রাখে, সেটা অবশ্যই সময় বলবে। দেশবাসী সেদিকে তাকিয়ে রয়েছে, কার ওপর দেশবাসী বিশ্বাস করছে তা জানা যাবে 4ঠা জুন। তাই আপনার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা নিচ্ছি এই মুহূর্তে একটা বিরতির পর আমরা ফিরে আসবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।